হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আজকে এসএসসি সাধারণ গণিত অধ্যায় ৩ বীজগাণিতিক রাশির ৩.৫-এর চতুর্থ ভিডিও। আজকে আমরা মূলত ২১ থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করব। প্রথমেই ২১ নাম্বার ম্যাথটা দেখো। এখানে কি বলছে? এটা একটা চৌবাচ্চার ম্যাথ। ওই যে দুইটা নল থাকতো, একটা দিয়ে পানি ভরতো আর একটা দিয়ে কি পানি বের হয়ে যেত। সাপোজ আমি জাস্ট একটা আনুমানিক চিত্র আঁকলেই হবে, ঠিক আছে? অত সুন্দর হওয়ার কিছু নাই। এখানে একটা নল আছে, এখানে আরেকটা নল আছে। এই নলটা থেকে মনে করো পানি ঢুকতেছে, আর এই নলটা থেকে পানি বের হয়ে যাচ্ছে। এখন দেখি কি বলছে, যে একটি নল দ্বারা 12 মিনিট একটি চৌবাচ্চা পূর্ণ হয়। মানে শুধুমাত্র এই নলটা দ্বারা, মনে করো এই যে এই নল, এই নলটা দ্বারা কি পানি পূর্ণ হয়। পানি পূর্ণ হতে কত মিনিট সময় লাগে? প্রশ্নে বলা আছে যে 12 মিনিটে পূর্ণ হয়। আচ্ছা, সাপোজ যদি এই চৌবাচ্চাটার আয়তন x লিটার হয়, তাহলে আমি কি লিখতে পারি যে 12 মিনিটে পূর্ণ হয় x লিটার? আমি কি লিখতে পারি? যেহেতু আমি ধরে নিছি যে চৌবাচ্চাটির আয়তন x লিটার, আর আমরা জানি এই চৌবাচ্চাটিতে কতটুকু পানি ধরবে বলতো? তার আয়তন যতটুকু, পানিও ধরবে ততটুকু। এই চৌবাচ্চার আয়তন যদি 5 লিটার হয়, তাহলে এই চৌবাচ্চাটায় 5 লিটার পানি ধরবে। ঠিক আছে? এই জন্যই আমি যখন ধরছি যে এই চৌবাচ্চাটাতে x লিটার পানি থাকতে পারে, আর যেহেতু বলছে যে 12 মিনিটে পূর্ণ হয়, তার মানে 12 মিনিটে x লিটার পানি আসে। তাহলে 1 মিনিটে কতটুকু পানি আসে আমরা কিন্তু ইজিলি বের করতে পারি। হ্যাঁ, আবার শুধু তো পানি আসতেই আসে না, আরেকটা নল আছে যেটা দ্বারা 1 মিনিটে তার থেকে 15 লিটার পানি বের করে দেয়। মানে এই যে নলটা আছে, সেকেন্ড নল, এই নলটা থেকে কি পানি বের হয়ে যাচ্ছে। আরে রেট কত? বলছে যে 1 মিনিটে 15 লিটার পানি ধরে। আচ্ছা, সাপোজ আমি ধরলাম যে এই যে নলটা আছে না, এই নলটা থেকে মনে করো প্রতি মিনিটে 20 লিটার পানি ঢুকতেছে। হ্যাঁ, আর এই নলটা থেকে প্রতি মিনিটে 15 লিটার পানি বের হয়ে যাচ্ছে। তাহলে বলো তো প্রতি মিনিটে কতটুকু পানি এই চৌবাচ্চায় থাকবে? হ্যাঁ, ঢুকতেছে 20, বের হয়ে যাচ্ছে 15, তাহলে 20 থেকে 15 বিয়োগ করলে 5 লিটার। এখন আমি অঙ্কটা কি বলছে, যে চৌবাচ্চাটাতে খালি থাকা অবস্থায়, ধরো এই চৌবাচ্চাটা একদম খালি আছে। হ্যাঁ, একদম খালি থাকা অবস্থায় একসঙ্গে দুইটা নল খুলে দিছি। তার মানে এই নলটা দিয়ে পানি ঢুকতেছে, আর এই নলটা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি এমন বলতো যে শুধুমাত্র প্রথম নল দ্বারা, মানে প্রথম নলটি খোলা, তাইলে কি আমার এত হিসাব নিকাশের কোনো দরকার ছিল বলো? তাহলে কিন্তু শুধুমাত্র আমি দেখতাম যে প্রথম নল দ্বারা প্রতি মিনিটে কতটুকু পানি আসতেছে। আচ্ছা, যাই হোক, এত সহজ করলে তো অঙ্কটা ভালো হয় না। এজন্য একটু কমপ্লেক্সিটির দরকার আছে জীবনে, প্লাস অঙ্কেও। খেয়াল করো, তাহলে এই যে দুইটা নল আমি একসঙ্গে খুইলা দিছি, এবং বলছে যে চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। মানে এই চৌবাচ্চাটা একদম শূন্য থেকে শুরু কইরা পুরা সম্পূর্ণ ভরবে, আর এতে সময় লাগবে কতটুকু? 48 মিনিট, তাই না? এখন বলো তো, যেহেতু বলছে যে 48 মিনিটে পূর্ণ হয়, তুমি আমাকে বলো যে পূর্ণ হয় এর কথাটার মানে কি? পূর্ণ হয় মানে এখানে কতটুকু পানি আসবে বলো তো? কতখানি পানি? কত? আবার বলো, ঠিক আছে তো? x লিটার, কারণ আমি যেহেতু ধইরা নিছি যে চৌবাচ্চাটাতে x লিটার পানি ধরে, এই জন্য 48 মিনিটে x লিটার পানি ভরবে। ঠিক আছে? তুমি যদি y লিটার ধরতা, তাহলে এটা y হইতো। যাই হোক, আমরা এখন সমীকরণগুলো একটু সাজাই। যেহেতু আমাদের কোশ্চেনে বলা আছে যে 12 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়, আমি কি এইভাবে লিখতে পারি যে 12 মিনিটে পূর্ণ হয়? তোমরা নিজের এটা সুন্দর করে লিখবা যে 12 মিনিটে পূর্ণ হয়। আমি কিন্তু এইভাবে করতে পারতাম যে 12 মিনিটে পূর্ণ হয় এক অংশ, তাই না? কারণ এক অংশ মানে সম্পূর্ণ অংশ। কিন্তু আমরা এই অঙ্কের ক্ষেত্রে, যেহেতু এখানে বলছে যে চৌবাচ্চাটাতে কত লিটার পানি ধরে, এটার আমি আগেই x লিটার ধরে নিছি। এই জন্য আমি এখানে এক অংশ না লেখা লিখবো x লিটার। ঠিক আছে? 12 মিনিটে পূর্ণ হয় x লিটার। অতএব 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? কম, এজন্য ভাগ করলাম x/12 লিটার। গুড। আবার 1 মিনিটে কতটুকু বের করে দেয় দেখো? 15 লিটার। তাহলে প্রকৃতপক্ষে লিখবে এইভাবে বাংলায়, প্রকৃতপক্ষে 1 মিনিটে চৌবাচ্চায় পানি জমা হয় কতটুকু?
যতটুকু প্রবেশ করে সেইখান থেকে আমার বিয়োগ করে দিতে হবে যতটুকু বের হয়ে যায়। এত লিটার না বলো? এটা হলো আমার 1 মিনিটে প্রকৃতপক্ষে চৌবাচ্চায় কতটুকু পানি থাকে। এখন যেহেতু বলছে আমার চৌবাচ্চাটা পূর্ণ হইতে মোট 48 মিনিট লাগছে, তাহলে 1 মিনিটে এতটুকু ভরে, অতএব 48 মিনিটে কতটুকু ভরে আমরা কি বের করতে পারবো না? কত? 48 মিনিটে কিন্তু বেশি হবে, বেশি হইলে গুণ করতে হয়। তাহলে আমরা এই পুরোটুকুর সাথে 48 জাস্ট একটু গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমার এখন এই যে অ্যামাউন্টটা আসছে, এই অ্যামাউন্টটা কি বলো তো? 48 মিনিটে পানি, 48 মিনিটে পানি পূর্ণ হয়েছে এতটুকু, এটা কি বলো তো? এর পরিচয় কি? চৌবাচ্চাটির সম্পূর্ণ আয়তন না? তাহলে আমি কি এইটা লিখতে পারি? দেখো তো, বলো লিখতে পারি কি পারি না? আচ্ছা ঠিক আছে, এখন জাস্ট একটু নিজেরা ক্যালকুলেট করো, তাহলেই দেখবা 48কে 12 থেকে ভাগ করলে কত হয়? 4, মানে 4x মাইনাস 48-এর সঙ্গে 15 তুমি যদি গুণ করো কত হবে? 480, আর হলো গিয়ে 240, যোগ করলে কত হয়? 680, 720 সম্ভবত। সরি কি বলি, আচ্ছা এটা কি, ও সরি ঠিকই তো আছে, 680, হ্যাঁ 720 ইকুয়ালস টু এক্স। যদি পক্ষান্তর করি তাহলে হবে থ্রাইস এক্স ইকুয়ালস টু 720। তাহলে এক্স এর ভ্যালু কত আসে? 3×6, 3×4=12, 3×0=0, এত লিটার। যেহেতু আমি সবকিছুকে, আমি প্রথমে কিন্তু লাইনে ধরছি যে ধরি চৌবাচ্চাটিতে এক্স লিটার পানি ধরে, তাই না? এক্স এর একক ছিল লিটার, এই জন্য আমার হচ্ছে এক্স এর ভ্যালু আসছে 240 আর লিটার, মিলিলিটার না। কিন্তু এই অঙ্কটায় কোনো সমস্যা আছে? সহজ ছিল না বলো? আচ্ছা, তাহলে সামনের অঙ্কে যাই। 22 নাম্বার অঙ্কটা একেবারে সব থেকে সহজ। আচ্ছা এগুলো তো এইচডাব্লিউ দিছিলাম, তুমি কি 22 নাম্বার সম্পূর্ণ নিজে নিজে পারছিলা? আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস ফর বিং অনেস্ট। ক, খ ও গ এর মধ্যে 260 টাকা এমনভাবে ভাগ করছি যেন ক এর অংশের দ্বিগুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান। আমি তোমাকে প্রশ্ন করলাম, এই 260 টাকা আমি এই যে 3 জনের মধ্যে ভাগ করে দিছি, এদের প্রত্যেককে কি আমি সমান টাকা দিছি বলো? আমি এদের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাতে দিছি, কিন্তু এই কোশ্চেন দেখে অনেকে এইভাবে সলভ করতে যাবে যে ও আচ্ছা এটা মনে হয় এমন, এটা এটা ক খ গ এর মধ্যে হয়তো বা, তারা ভাববে এমন, ক খ গ এর মধ্যে 2:3:4 এই অনুপাতে মনে হয় এই 260 টাকা ভাগ করে দিয়েছে। এটা তো অনেক সহজ অঙ্ক স্যার। তাহলে এটা হবে 260-এর 4 আর 3 7, 7 আর 2 9, 9 ভাগের 2 ভাগ। এই টাকাটা পাবে ক। আবার তুমি 2-এর জায়গায় 3 বসাবে, তাইলে যে টাকাটা বেরোবে সেটা পাবে খ। আর 2-এর জায়গায় 4 বসালে যে টাকাটা হবে সেটা পাবে গ। অনেকে এইভাবে করছে না বলো? বাট অ্যাকচুয়ালি তো জিনিসটা এমন না, এটা তো মিন করে নাই। মিন করছে কি? ক এর অংশ, ধরি ক, সাপোজ আমি ককে দিলাম, আমার কাছে নির্দিষ্ট কিছু টাকা ছিল, হ্যাঁ, সেই টাকা থেকে আমি মনে করো ক পাইলো আমার কাছ থেকে 10 টাকা। কত? ক পেলো 10 টাকা। ক এর অংশের দ্বিগুণ মানে কি? মানে ক যে টাকাটা পাইছে সেইটার দ্বিগুণ। ক যে টাকাটা পাইছে তার দ্বিগুণ কত? 10 দুগুণে 20 টাকা। এখন এই 20 টাকা কি? এই 20 টাকা হলো খ এর অংশের 3 গুণ। মানে খ যে টাকা পাইছে তার সঙ্গে 3 গুণ করলে 20 হয়। তাহলে খ কত টাকা পাইছে বলো তো? খ পাইছে 20/3 টাকা। আবার তাইলে গ কত টাকা পাইছে বলো তো? গ এর অংশের 4 গুণ। ঠিক আছে, এই 20 টাকা হইলো গ এর অংশের 4 গুণ, তাইলে গ পাইছে কত? 20কে 4 দিয়ে ভাগ করলে যত টাকা হয় তত টাকা, মানে 5 টাকা। আমি যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা তুমি বুঝছো কিনা সেটা বলো। আচ্ছা, যদি বুঝে থাকো খেয়াল করো, এখানে দেয়া আছে ক খ গ এর মধ্যে 260 টাকা। আমি ধইরা নেই, আমি যেহেতু জানি না যে ক কত টাকা বা ক এর অংশ কত, খ এর অংশ কত, তাই না? এরা এক একজন কত টাকা পাইছে আমি কিন্তু এখনো সেটা জানি না। এই জন্য আমি কি করব,
আমি ধরে নিব, ধরি ক পেলো এক্স টাকা, এখানে লিখবে এভাবে যে ধরি ক পেলো এক্স টাকা, খ পেলো ওয়াই টাকা এবং গ পেলো জেড টাকা। আচ্ছা যদি এমনই হয়, এখানে প্রথম লাইনেই বলা যে ক খ গ এর মধ্যে 260 টাকা ভাগ করে দেয়া, তাহলে ক যত টাকা পেলো, খ যত টাকা পেলো আর গ যত টাকা পেলো, এই সব টাকা তুমি যদি যোগ করো তাহলে নিয়ম অনুসারে কত টাকা আসার কথা বলো তো? 260 না? এই তো আমাদের সমীকরণটা, তাই না? এখন এই সমীকরণটা আমরা কি সমাধান করতে পারবো বলো? এটা কেমন সমীকরণ? এটা একটা কি, এই সমীকরণে দেখো 3টা অজানা রাশি আছে। আমরা জানি একটা সমীকরণের সাহায্যে আমরা সর্বোচ্চ একটা চলকের মান অথবা একটা অজানা রাশি সমাধান করতে পারি, তাই না? এখানে যদি এখানে 3টা আলাদা আলাদা, এই অবস্থায় তো আমরা একে সমাধান করতে পারবো না। এখন আমার প্রাইমারি টার্গেট কি, যে দেখি কোনোভাবে এই 3টা চলক থেকে একটা চলকে কনভার্ট করা যায় কিনা। সাপোজ এমন হইতে পারে যে এখানে যেমন এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, প্রত্যেকটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারে কিনা। ধরো এখানে তো আছে এক্স, এটা তো এরকমই থাকবে, বাট ওয়াই কে মনে করো এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম, আবার জেড কে এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম, তাহলে এই সমীকরণটা সমাধান করলে এক্স এর একটা ভ্যালু পাবো। বাট এই অবস্থায় তো সমাধানটা করা যাবে না। আবার এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া আপনি সবাই এক্স এর মতোই কেন বানাইতে চান, আপনি ওয়াই এর মতো কেন বানান না? আরে বানাও, তুমি মানা করছে কি? তুমি এই যে ওয়াই তো ওয়াই এর মতো আছে, এটাকে কোনো চেঞ্জ করো না। এই যে এক্স আছে না, এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো, আবার জেড কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো। অথবা তুমি যদি এইভাবে নাও করতে চাও, তুমি মনে করে চিন্তা করলা, আচ্ছা এক্স ওয়াই তো অনেক করলাম, এটা জেড এত অবহেলিত কেন? আমি চাইতেছি সবাইকে জেড এর মাধ্যমে প্রকাশ করতে। এই সমীকরণে শুধু একটাই অজানা রাশি থাকবে আর সে হলো জেড। এটা কিভাবে করা যায়? এই যে এক্স আছে না, এক্স কে জেড এর মাধ্যমে প্রকাশ করতে হবে, ওয়াই কেও জেড এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাইলেই সম্ভব। আচ্ছা আমি প্রত্যেকটাই কইরা দেখাই। আর এর জন্য দেখো আমাদের কিন্তু একটা সম্পর্কের দরকার আছে, তাই না? আমি এক্স ওয়াই ওয়াই এগুলোর মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক দরকার। এই সম্পর্কটাই এই লাইনের মাধ্যমে দেওয়া হয়েছে, এই যে কয়েরাংশের 2 গুণ আচ্ছা এই এই পরস্পর সমান। ঠিক আছে, এই লাইনটা সম্পর্কের কাজটা করছে, বলছে কি কয়ের অংশের 2 গুণ। আচ্ছা কয়ের অংশ আমি বলছি এক্স, তাহলে এক্স এর 2 গুণ কত টাকা বলো তো? এক্স এর 2 গুণ হলো 2x। আবার ক্ষয়ের অংশের 3 গুণ, ক্ষয়ের অংশ আমি ধরছি ওয়াই, এই ক্ষয়ের অংশের 3 গুণ সমান সমান কি? থ্রাইস ওয়াই। আবার গয়ের অংশের 4 গুণ, গয়ের অংশ আমি ধরছি জেড, গয়ের অংশের 4 গুণ তার মানে 4z। এরা কি পরস্পর সমান, মানে 2x সমান সমান 3y সমান সমান 4z। তোমরা কি বিষয়টা ধরতে পারছো? এখন এই যে একটা সিঙ্গেল লাইন আমাদের কাছে দেয়া আছে, মজার ব্যাপার কি এই একটা সিঙ্গেল লাইন থেকে আমরা 3টা সমীকরণ সাজাইতে পারি। আচ্ছা দেখো তো আমি কি এইভাবে লিখতে পারি কিনা, 2x সমান সমান 3y, 2x সমান সমান 4z লেখা যায়? 2x সমান সমান 3y, 2x সমান সমান 4z লিখতে পারে কিনা বলো? আবার 3y সমান সমান 4z ও লিখতে পারো, যাচ্ছে তাই লেখা। এই 3টা সমীকরণ এখানে দেয়া, ঠিক আছে? 4z ইকুয়ালস টু 3y, এই 3টা জিনিস। এখন আমি কেন লিখলাম সেটা তোমরা বুঝে যাবা। আমার প্রাইমারি টার্গেট হলো সবাইকে যে কোনো একটা চলকে কনভার্ট করা। সাপোজ আমার এখন ইচ্ছা হইলো আমি সবকিছুকে জেড এর মাধ্যমে প্রকাশ করতে চাইতেছি, সবকিছুকে জেড এর মাধ্যমে প্রকাশ করতে চাইতেছি। হ্যাঁ, তাহলে এই যে জেড আছে, জেড জেড এর মতোই থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন আমি প্রথমে এক্স কে জেড এর মাধ্যমে প্রকাশ করব, তারপরে ওয়াই কে জেড এর মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা এক্স কে জেড এর মাধ্যমে আমি কিভাবে প্রকাশ করতে পারি? এর জন্য এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক আছে এমন একটা সমীকরণ লাগবে। দেখো তো এই যে 3টে সমীকরণ আমি লিখছি, এর মধ্যে এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক করছে কোন সমীকরণে? এই 2 নম্বরটাই কিন্তু এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক করছে, তাই না? এখন আমার এক্স কে জেড এর মাধ্যমে প্রকাশ করি, তাইলে দেখো তো এর পরের লাইন আমি কিভাবে লিখতে পারি, এক্স ইকুয়ালস টু 4z ডিভাইডেড বাই 2। আমি এক্স সমান সমান এটা লিখতে পারি কিনা? এখন এটা আমি কেন লিখছি সেটা কিন্তু অলরেডি ব্যাখ্যা করে দিছি। এক্স এর বদলে আমি লিখলাম 4z ডিভাইডেড বাই 2। অ্যাকচুয়ালি দেখো 4z ডিভাইডেড বাই 2 না লেখা এই 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 2 হয়ে যায়। আমি একসাথে 2z লিখে দিই। এই 2z কি? এই 2z হলো x এর ভ্যালু, বুঝতে পারছি? x সমান সমান 2z। আচ্ছা তারপরে প্লাস দেই। এখন y এর মান কত? আমি জানতে চাইতেছি y এর মান কত।
যেহেতু আমি জেড এর মাধ্যমে প্রকাশ করব, এই জন্য ওয়াই আর জেড এর মধ্যে সম্পর্ক স্থাপনকারী একটা সমীকরণ আমার লাগবে। কোথায় কোথায় কোথায়? এই যে ওয়াই আর জেড এর মধ্যে সম্পর্ক স্থাপন করে আমার লাগবে ওয়াই সমান সমান কি, তাই না? তাহলে দেখো তো ওয়াই সমান সমান 4z ডিভাইডেড বাই 3 হয় কিনা? হয়। এই জন্য আমি ওয়াই এর বদলে লিখলাম 4z ডিভাইডেড বাই 3 প্লাস এটা জেড, কিন্তু জেড এর মতোই থাকবে। এখন দেখো তো এই সমীকরণে অজানা রাশি কয়টা? শুধুমাত্র জেড। তাহলে আমি কি জেড এর সমাধানটা করতে পারবো না, বা জেড এর মান নির্ণয় করতে পারবো না? তাহলে একটু কষ্ট করে লসাগু করে মানটা বের করো তো। কিন্তু একদম ক্যালকুলেশন, ঠিক আছে, এখানে না বোঝার কিছু নাই। দেখছো, মানে লেখার সময় এখন বলো, আমি তো বলি কেমন এমন লাগতেছে কেন? 260 ভুলে লিখছি। এই যে জেড এর মান পাইলাম 60 টাকা, ঠিক আছে, অর্থাৎ এই যে 260 টাকা আমি ভাগ করে দিছি, জেড কত টাকা পাবে? সরি, জেড তো না, জেড কি, জেড এর পরিচয় হইলো, আমি ধরে নিছি যে গ পেলো জেড টাকা, ঠিক আছে, তাহলে গ পাবে কত টাকা? গ পাবে 60 টাকা। এখন আমি তো জেড এর মান বের করলাম, আমি কিন্তু এক্স আর ওয়াই এর মানও বের করতে পারি। কিভাবে? এই যে দুইটা সমীকরণ তুমি লেখছো কি করতে, এইখানে তুমি যদি জেড এর মানটা বসাও, এক্স এর মান তুমি তাইলে পেয়ে যাবা। দেখো তো, আমি বসাই 4 গুণ 60, 4-এর সঙ্গে 60 গুণ করলে কত হয়? 240। 240 কি 2 দিয়ে ভাগ করলে কত হয়? 120, ঠিক আছে। তার মানে এক্স কত টাকা পাবে? 120 টাকা। মানে এক্স এক্স তো পাবে না, পাবে ক, ক পাবে 120 টাকা, ঠিক আছে। আর ক আর খ, আমি ধরে নিছি প্রশ্নে যে খ পাবে ওয়াই টাকা। এখন ওয়াই এর ভ্যালু কত? জেড এর মান তুমি আবার যদি 60 বসাও, তাহলে আবার কত? 240, 240কে 3 দিয়ে ভাগ করলে হয় 80 টাকা, ঠিক আছে। তাহলে ক পাবে 120 টাকা, খ পাবে 80 টাকা, আর গ পাবে 60 টাকা। তুমি চাইলে মিলাই দেখতে পারো। কিভাবে? দেখো, 120 আর 80 যোগ করো, কত হয়? 200। 200 সঙ্গে 60 যোগ করো, কত হয়? 260। সেটাই তো হওয়ার কথা, তাই না? কারণ মোট অ্যামাউন্টটা কিন্তু 260 টাকা ছিল। আবার আমরা যদি এইভাবে চিন্তা করি যে এক্স এর টাকার দ্বিগুণ, 120 টাকার দ্বিগুণ কত? 240 টাকা। এই 240 টাকা হবে ক্ষয়ের টাকার 3 গুণ, মানে 80-র 3 গুণ কত? ওই 240। আবার গয়ের 4 গুণ, এই 60-এর 4 গুণ করে দেখো, তোমার কিন্তু 240ই হয়। তাহলে মিললে গেছে না বলো অঙ্কটা? জি ভাই মিলে গেছে। সবকিছু বুঝছো? এটা ইজি ছিল না? জি ভাই বুঝছি। ঠিক আছে, এখন 23 নম্বর ম্যাথটার দিকে একটু লক্ষ্য করি। এটা একটা মজার ম্যাথ। একটা, আচ্ছা তার আগে কিছু কথা, লাভ যখন হয় তখন কোন মূল্যটা বেশি লাভের ক্ষেত্রে? বিক্রয় মূল্য বিক- বিক্রয় মূল্যটা বেশি হয় লাভের ক্ষেত্রে। আর ক্ষতির সময় ক্রয় মূল্য। ক্রয় মূল্য। আচ্ছা ঠিক আছে, এখন এই কোশ্চেনটা পড়ি। আমার চাইছে কেমনে, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল। আচ্ছা এখন কোশ্চেন পড়ি। একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, আচ্ছা এই যে বলছে যে মূল্য পাওয়া যায়, এটা কি মূল্য অ্যাকচুয়ালি? তার আগের কথা কি? বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, তাহলে এই মূল্যটা কি মূল্য? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। এখানে বলছে তার পরবর্তী স্টেপে 3x% লাভ। প্রথমে বলছে X% ক্ষতিতে যে বিক্রয় মূল্য, 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে, মানে 3x% লাভে বিক্রয় করলে যে বিক্রয় মূল্যটা পাবো, সেই বিক্রয় মূল্যটা হবে এই আগের বিক্রয় মূল্যের থেকে আরো 18x টাকা বেশি। বুঝতে পারছো? জি ভাই। তাহলে প্রথম ক্ষেত্রের যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যের সাথে আমরা যদি 18x যোগ করি, তাইলেই কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য পাবো, ঠিক আছে।
খেয়াল করো, আমি আগে স্টেপটা লিখি। তুমি যখনই দেখবে এরকম আসে যে X% লাভ, Y% ক্ষতি বা এই টাইপের কিছু একটা, এই লাইনটা নির্দ্বিধায় লিখে ফেলবা যে X% লাভে, সরি X% তো লাভ না, X% ক্ষতিতে। X% ক্ষতিতে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, যেহেতু ক্ষতি হয়েছে তার মানে বিক্রয় মূল্যটা কিন্তু ক্রয় মূল্যের থেকে কম হবে, এজন্য বিয়োগ 100 মাইনাস X টাকা। এই লাইনটায় কোনো সমস্যা আছে কারো? থাকলে বলো। না ভাই। আচ্ছা, এখন ক্রয় মূল্য তো 100 টাকা না, ক্রয় মূল্য কত আমি কিন্তু সেটা জানি না, বাট আমার কোশ্চেনে যেহেতু চাইছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল, আমি যেহেতু জানি না একটা অজানা রাশি ধরতে পারি, তাই না, ড্যাশ ফাঁকা ঘর। এখন যেহেতু অঙ্কে অলরেডি এক্স এর ছড়াছড়ি, আমি এক্স ধরবো না, ঠিক আছে, আমি ধরবো যে কোনো একটা ওয়াই ধরতে পারি, জেড ধরতে পারি, আমার ইচ্ছে হলে আমি একটু ওয়াই ধরি। হ্যাঁ, তাহলে প্রথমে এই অঙ্কটা সলভ করার আগে লিখে নেবা, ধরি দ্রব্যটির ক্রয় মূল্য ওয়াই টাকা, তারপরে X% ক্ষতিতে এই লাইনটা লিখবা, ক্রয় মূল্য এত হলে বিক্রয় মূল্য এত, বাট ক্রয় মূল্য অ্যাকচুয়ালি কত? ওয়াই টাকা না। তাহলে আমরা ওই অনুসারে লাইনটা সাজাবো যে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, এজন্য ভাগ 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 টাকা। আবার ক্রয় মূল্য কত টাকা? ওয়াই। ক্রয় মূল্য ওয়াই টাকা হলে বিক্রয় মূল্য বেশি হবে, এজন্য গুণ। এখন দেখো তো আমি যে লাইনটা লিখছি এখানে কোনো সমস্যা আছে কিনা তোমাদের? না ভাই। তো এই যে বের করলাম এটা হলো কি, কি মূল্য? এই যে এটা হলো বিক্রয় মূল্য। কখনের বিক্রয় মূল্য? ক্রয় মূল্য যখন ওয়াই টাকা তখন বিক্রয় মূল্য। আচ্ছা, এই যে বিক্রয় মূল্যটা আমি পাইলাম কি শর্তে পাইলাম বলো তো? যখন আমার X% ক্ষতিতে বিক্রি করব তখন কিন্তু বিক্রয় মূল্য এই টাকা, কিন্তু যখন আমরা অন্য যে কোনো পার্সেন্ট লাভ বা ক্ষতিতে বিক্রি করব আমার বিক্রয় মূল্য কি সেম থাকবে বলো? না ভাই। কিন্তু ক্রয় মূল্যটা কিন্তু সেম থাকবে। আমি তো ধরে নিছি ওয়াই টাকা, এই ওয়াই এর মানই আমরা বের করব, তাইলেই অঙ্কটা শেষ। ঠিক আছে, খেয়াল করি পরবর্তী স্টেপে এই যে 3x% লাভে কি হয়েছে সেইটা লিখতে হবে। 3x% লাভে, 3x% লাভে আবার লিখবে এভাবে যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কি? আচ্ছা, এবার এবার বলো তো বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 3x। এখানে কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? লাভ হচ্ছে। তাহলে লাভ হইলে তো বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হবে, তাই না? তাহলে ক্রয় মূল্য 100 টাকা, তুমি আগে 100 লেখো, তারপরে চিন্তা করবা যেহেতু লাভ হয়েছে আমার বিক্রয় মূল্যটা বেশি হবে, আমার জন্য আমার যোগ করতে হবে। কত টাকা যোগ করতে হবে? 3x টাকা যোগ করতে হবে। এবার বুঝতে পারছো বুশরা? আচ্ছা, এখন আমার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এত হবে, বাট ক্রয় মূল্য তো 100 টাকা না, ক্রয় মূল্য অ্যাকচুয়ালি ওয়াই টাকা। বাট ওই লাইনে যাওয়ার আগে মাঝখানে এই লাইনটা লিখতে হবে যে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? কম, এজন্য ভাগ করবা। আবার ক্রয় মূল্য যদি, এখন ফাইনাল লাইন যে ক্রয় মূল্য কত? ওয়াই টাকা না, তাহলে ক্রয় মূল্য ওয়াই টাকা হলে বিক্রয় মূল্য হবে বেশি হবে, এজন্য গুণ করতে হবে। তাহলে ওয়াই এর সঙ্গে গুণ করলাম 100 প্লাস থ্রাইস এক্স ডিভাইডেড বাই 100 এত টাকা। আমি কি বিক্রয় মূল্য পাইলাম? এখন আমি শর্ত অ্যাপ্লাই করব। আমার একটা শর্ত তারা বললে দিছিল, খেয়াল করো, ধরো লাইনটা একটু ছোট করি। শর্তটা কি? বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। এখন আমি প্রথম ক্ষেত্রে মানে X% ক্ষতিতে বিক্রয় মূল্যটা বের করছি, এই যে বিক্রয় মূল্য, আবার 3x% লাভে বিক্রয় করলে যে টাকাটা পাইছে সেই বিক্রয় মূল্যটাও আমি বের করছি। এখন এই দুইটার মধ্যে সম্পর্কটা কেমন কোশ্চেনে বললে দিয়েছে না বলো? এইটার সাথে আমরা যদি 18x যোগ করি তাহলে আমরা এইটা পাবো। ক্লিয়ার? তোমার মনে হয় বোঝো নাই নাকি? হয় বোঝো নাই আর নাইলে কারেন্ট গেছে। খেয়াল করো, y 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই
100, এটা হলো X% ক্ষতিতে আমার যে বিক্রয় মূল্যটা, তারা বলছে যে X% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায়, মানে X% ক্ষতির যে বিক্রয় মূল্যটা 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে এত টাকা বেশি পাওয়া যায়। মানে 3x% লাভের যে বিক্রয় মূল্য সেইটা আগের বিক্রয় মূল্যের থেকে 18x টাকা বেশি। এই জন্য আমি কি করছি, আমি প্রথম ক্ষেত্রের যে বিক্রয় মূল্য সেটা বের করছি, তার সাথে 18x টাকা যোগ করছি, আর 18x টাকা যোগ করলেই কিন্তু এই 3x% লাভের যে বিক্রয় মূল্য সেটা বের হয়ে যাবে, যার অ্যামাউন্ট হলো এই যে এইটা y ইন্টু, এখন আমি লিখি, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি এই ইকুয়েশনটা জাস্ট আমরা একটু সলভ করবো। ইকুয়েশন সলভ করা কিন্তু আসলে তেমন কোনো ব্যাপার না। 18x ইকুয়ালস টু, ওগুলাকে পক্ষান্তর করি, পক্ষান্তর কইরা যোগ বিয়োগ করবা, দেন শেষ। এত সহজ ম্যাথ। এটা এক পাশে প্লাস ছিল, সমান চিহ্নের দুই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। নিচে 100 নিচে 100, অর্থাৎ লসাগু করলে 100। এরপর কি, আচ্ছা যেহেতু এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, আমি ওয়াইটা কমন নেই, তাহলে একটু শর্টকাটে করা যাবে। 100 প্লাস 3x মাইনাস আছে, মাইনাস 100 মাইনাস মাইনাসে প্লাস এক্স। ওকে, নাইস। 100 মাইনাস 100 কাটাকাটি, 3x আর x যোগ করলে কত হয়? 4x, তাই না? 4x, এখানে কিন্তু একটা ওয়াইও আছে, ভুলে গেলে চলবে না, ডিভাইডেড বাই 100। এখন আমরা যদি সবকিছুকে দেখো, এক্স এক্স কিন্তু কাটাকাটি চলে যায়, এই এক্স আর এই এক্স কাটাকাটি যায়, তাহলে থাকে কি 4y সমান সমান 18 সঙ্গে 100 গুণ করলে হয় 1800। তাহলে y এর ভ্যালু কত হয়? 1800কে 4 দিয়ে ভাগ করো, কত? 4 4 16, 2 0 4 5 20, 4 0 0, মানে 450। এখন y এর পরিচয় কি ছিল? y এর পরিচয় ছিল দ্রব্যটির ক্রয় মূল্য, অর্থাৎ আমি লিখবো অতএব দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 450 টাকা। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, কোনো লাইনে সমস্যা আছে এখানে? এই প্লাস 18x কোথায় বসাবো এটা খুবই সাবধানে, ঠিক আছে? বারবার কোশ্চেন পড়বা, তারপরে বসাবা। 24 নাম্বার একটা খুবই ইজি ম্যাথ, এটা আশা করি তোমরা সবাই পারছো। দেখো, কলমের ক্রয় মূল্য চাইছে, কলমের ক্রয় মূল্য যদি জানতে চাই বা আমি বের করতে চাই, তাহলে অবশ্যই আমার কলমের বিক্রয় মূল্যটা জানতে হবে। কলমের বিক্রয় মূল্য বলা থাকলে আমি কলমের ক্রয় মূল্য বের করতে পারবো। এখন দেখো তো এই কোশ্চেন আমার বিক্রয় মূল্য বলা আছে কিনা। প্রথমেই বলা যে একটি কলম 11 টাকায় বিক্রয় করলে, অর্থাৎ আমার কিন্তু বিক্রয় মূল্য হলো 11 টাকা, তাহলে আমার বিক্রয় মূল্য বলছে। এখন শুধু বিক্রয় মূল্য বললেই কিন্তু ক্রয় মূল্য তুমি হিসাব করে বের করতে পারবে না, তোমাকে অবশ্যই কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে এইটা বলা থাকা লাগবে। যেমন এইখানে বলা আছে যে 10% লাভ হয়। খেয়াল করো, যেহেতু আমার কাছে ক্রয় মূল্য চাইছে, আমি কিন্তু ক্রয় মূল্যটা হাতের ডান পাশে রাখার চেষ্টা করব। আমরা তো একটু বড় হয়েছি, তাহলে একসাথে দেখো তো আমি লিখতে পারি কিনা যে বিক্রয় মূল্য যেহেতু 10% লাভ হয়েছে, তাহলে 110, বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। দেখো তো আমি লাইনটা বুঝছি কিনা সবাই। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কম, মানে 100 ডিভাইডেড বাই 110। আবার বিক্রয় মূল্য যদি 11 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100, বেশি হবে জন্য গুণ, তাহলে 100 গুণ 11 ডিভাইডেড বাই 110। হিসাবটা যদি করো তাহলে কত হবে? আমাদের অ্যান্সার আসবে 10 টাকা, ঠিক আছে? তাহলে আমার কলমটির ক্রয় মূল্য কত টাকা? 10 টাকা। তাহলে তোমরা নিজেরা এমনি এগুলো সুন্দর করে লেখো তো, আমি এই ক্লাসের পরে। আমি কিন্তু একটু মানে কি বলে ডট 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 দিয়ে বললে যে আমি কিন্তু বলি এমনি, ঠিক আছে? ওগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবা, ক্লাস যখন আরেকবার দেখবা বা সাথে সাথে লিখে ফেলার চেষ্টা করবা। 25 নাম্বারটা খেয়াল করো, একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? তাহলে আমার ফাইনালি চাইছে এখানে খাতার
ক্রয় মূল্য। যেটা চাইছে সেটাকে আমরা অজানা রাশি বা এক্স ধরতেই পারি। তাহলে প্রথম লাইনে লিখবো যে ধরি খাতাটির ক্রয় মূল্য এক্স টাকা। এখন দেখো যেহেতু বলছে 36 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয়েছে, এখন তোমরাই আমাকে বলো যত টাকা ক্ষতি হইলো। আচ্ছা বলো তো কত টাকা ক্ষতি হয়েছে? ক্ষতি সমান সমান -36। ভেরি গুড, ক্ষতি সমান সমান এক্স মাইনাস 36 টাকা। বোঝার জন্য অনেক ধন্যবাদ। কেন? কারণ ক্ষতির সূত্র আমরা জানি যে ক্ষতি মানে কি, এখানে কিন্তু ক্রয় মূল্যটা বেশি আর বিক্রয় মূল্যটা কম, এই জন্য ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। যেহেতু আমি ধরে নিছি যে ক্রয় মূল্য এক্স টাকা, এই জন্য ক্ষতি ক্রয় মূল্যের জায়গায় এক্স লিখছি মাইনাস, আর বিক্রয় মূল্য তো বলাই আছে যে 36 টাকা। এইভাবে ক্ষতি সমান সমান এক্স মাইনাস 36 টাকা হয়েছে। আচ্ছা, আর বলো তো, বলছে যে 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। আগে তুমি বলো যে কত টাকা লাভ হতো, মানে 72 টাকা যদি বিক্রি করতো তাহলে লাভ কত টাকা হইতো, আগে সেটা বলো। পারবা না? দেখ 40 টাকা না। না ভাইয়া, কি বলো তুমি? 72-এর সঙ্গে 2 গুণ করলা কোন সেন্সে? 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। ঠিক আছে, 36 টাকায় বিক্রি করে ফালাইছে, মনে করো একজন ব্যবসায়ী, উনি 36 টাকায় বিক্রি করে ফালাইছে, মানে ওনার ক্ষতি হয়েছে। এখন বিক্রি করার পরে উনি দোকানে হাইউতা শুরু করছে যে আহারে আমার কি হবে রে, আমি যদি একটু 72 টাকায় বিক্রি করতাম আমার দ্বিগুণ লাভ হইতো। এখন উনি যতই কান্দুক, লাভ তো নাই, তাই না? মানে ওনার তো ক্ষতি হয়ে গেছে। এইভাবে চিন্তা করবে এই ঘটনাগুলো, ঠিক আছে? এখন ক্ষতির সময় আমরা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করছি, আর লাভের সময় আমরা কি করব? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বলছে কি 72 টাকায় বিক্রি করলে, অর্থাৎ আমার বিক্রয় মূল্য হলো 72 টাকা, আর ক্রয় মূল্য কিন্তু চেঞ্জ হবে না, ওই আমি এক্স টাকা যে ধরছি এক্স টাকাই ক্রয় মূল্য। এখন কি বুঝতে পারছো কিভাবে লাভ সমান সমান 72 মাইনাস এক্স? এখন বুঝছি। আচ্ছা, এখন আমার এই যে ক্ষতি আর লাভের মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, 36 টাকায় বিক্রি করা যত বলছিল যে যত ক্ষতি হলো, কত ক্ষতি হলো সেটা আমি এখানে লিখে রাখছি এক্স মাইনাস 36। আবার 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। ঠিক আছে, মানে যত টাকা ক্ষতি হয়েছে তার দ্বিগুণ লাভ হবে। তার মানে অনেকটা এমন না, এই যত ক্ষতি বলো তো, এইটার মান যদি 5 হয়, 5 টাকা হয়, 5 টাকা ক্ষতি হয়েছে, তাহলে লাভ হবে কত টাকা বলো তো? 10 টাকা। 10 টাকা। মানে এই এটা 5 হইলে এটা 10 হবে, অর্থাৎ যত টাকা ক্ষতি হয়েছে তার সঙ্গে তুমি যদি 2 গুণ করো তাইলে তুমি এই লাভের পরিমাণটা পাবা। যেহেতু বইলে যে দ্বিগুণ লাভ, তোমার আবার অনেকে আমি দেখছি যে লাভের সঙ্গে 2 গুণ করে। ঠিক আছে, এই জন্যই বলছি বারবার কোশ্চেনগুলো পড়বা। ক্ষতি, ক্ষতি হয়েছে এক্স মাইনাস 36 টাকা। দেখো যত টাকা ক্ষতি হলো লাভ হবে তার দ্বিগুণ। যত টাকা ক্ষতি হলো, এই যে লাভটা হয়েছে, লাভটা হবে এই টাকার দ্বিগুণ, মানে এর সঙ্গে 2 গুণ করলে আমি লাভের অ্যামাউন্টটা পাবো। কোনো সমস্যা আছে এই লাইনে? না ভাইয়া। আশা করি পরীক্ষায় এই জিনিসগুলো কোন পাশে 2 গুণ হবে এগুলা মানে আউলাবা না তোমরা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক। এখন তো এই অঙ্ক পাগলেও পারবে। সমাধান করো নিজেরা। কত হয় ভাগ করলে? 3 4 12, 2 4 24, 3 8 24, 48 টাকা, তাই না? তাহলে আমার খাতাটির ক্রয় মূল্য হলো 48 টাকা। অঙ্কটা কি ইজি ছিল না বলো? জি ভাইয়া। আচ্ছা, এগুলো এমসিকিউতে আসতে পারে, এই ম্যাথ এমসিকিউতে দিলেও দিতে পারে স্যারেরা। এই সময় কিন্তু আমার তাড়াতাড়ি করতে হবে, এত সময় থাকবে না। ঠিক আছে, চিন্তা করবো কি যত ক্ষতি হলো, তাহলে ক্ষতির সময় কি করবা, মানে একদম মনে করো এমসিকিউতে কি, এমসিকিউতে তুমি ডিরেক্ট এই লাইনটা লিখবা রাফ খাতায়, এই লাইন থেকে জাস্ট এক্স এর ভ্যালুটা বের করবা। আরেকটু যারা অ্যাডভান্স, ওদের তো খাতা ধরাই লাগবে না, ওরা ক্যালকুলেটার এই ইকুয়েশনটা সাজাইয়া ডিরেক্ট এক্স এর মান বের করে ফেলাবে। শিখাবো না আস্তে আস্তে। মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা, এই আসলো আবার মুনাফা আসলের অঙ্ক। এই অঙ্কটা একেবারে ইজি, খেয়াল করো যে মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা চাই, যে 300 টাকা এটা হলো গিয়া আসল, 4 বছর এটা হলো সময় এন, সরল মুনাফা মানে এখানে সরল চক্রবৃদ্ধি নাই, ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা মানে এটা হলো গিয়ে প্রথম ক্ষেত্র। ঠিক আছে, এই যে প্রথম ক্ষেত্রে আমার মুনাফা আসলের অ্যামাউন্ট 300 টাকা, সময় 4 বছর। হ্যাঁ,
আর দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা, আর দ্বিতীয় ক্ষেত্রে আসল হইলো 400 টাকা আর সময় হইলো 5 বছর, এটাও সরল মুনাফা। এখন বলছে এই প্রথম ক্ষেত্রে তুমি যত সরল মুনাফা পাবা আর দ্বিতীয় ক্ষেত্রে তুমি যত সরল মুনাফা পাবা এটা একত্রে 128 টাকা। আমার শতকরা মুনাফার হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বা আর এর মানটা বের করা লাগবে। ঠিক আছে, আমি প্রথমেই ধরে নেব যে ধরি শতকরা মুনাফার হার আর পার্সেন্ট। ঠিক আছে, এই লাইনটা আমরা আগে লেখা নেব। এখন বলো তো এই অঙ্কটা তোমরা নিজেরা সমীকরণটা সাজাতে পারবা কিনা? যেহেতু প্রথম ক্ষেত্রে সরল মুনাফা, দেখো প্রথম ক্ষেত্রে যত টাকা সরল মুনাফা হয়েছে আর দ্বিতীয় ক্ষেত্রে যত টাকা সরল মুনাফা হয়েছে দুইটা যোগ করবা, তাইলে তোমার 128 টাকা হবে। সরল মুনাফার যে সূত্র আমরা কি জানি না, আই সমান সমান পিআরএন। তাহলে তুমি প্রথম ক্ষেত্রের পিআরএন বের করবা আর দ্বিতীয় ক্ষেত্রের পিআরএন বের করবা। আবার ভালো কথা, দুইটা ক্ষেত্রেই বলছে যে মুনাফার একই হারে, মানে প্রথম ক্ষেত্রেও মুনাফার হার সেম আবার দ্বিতীয় ক্ষেত্রেও মুনাফার হার সেম। এটাই তো হওয়ার কথা, তাই না? কারণ আমার ফাইনালে কিন্তু ওই মুনাফার হারই বের করতে বস। যদি এমন হইতো প্রথম ক্ষেত্রে মুনাফার হার 3%, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার 5%, তাইলে তো আর আমার মুনাফা হার আমি বের করতে পারতাম না, তাই না? তাহলে তো অ্যান্সার কি 3 হবে নাকি 5 হবে? যাই হোক, দেখো তাহলে আমার আই সমান সমান পিআরএন আমি ডিরেক্টলি করি। পি এর মান কত? 300। আর এর মান এখানে কেউ ভুলেও শুধু আর বসাইতে যাবা না ভাইয়া, আমরা কিন্তু বলছি মুনাফার হার আর পার্সেন্ট। আর আর পার্সেন্ট মানে কি? আর পার্সেন্ট মানে হইলো আর ডিভাইডেড বাই 100, এটা জানি কোনো ভুল না হয়। এন এর মান 4 বছর। এটা হলো আমার প্রথম ক্ষেত্রের সরল মুনাফা। হ্যাঁ, আচ্ছা, আর দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা কত হবে? আই সমান সমান এই যে পি আর এন। এটা হলো প্রথম ক্ষেত্রে সরল মুনাফা আর এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা। এখন এই দুইটা কি করবা? যোগ করবা, কারণ বলছে একত্রে। তাহলে যে যোগ করলাম, যোগ যদি করো তাহলে আমার মোট যে টাকাটা হবে, মোট সরল মুনাফা কত হবে বলো তো? 128 টাকা। এখন জাস্ট ইকুয়েশনটা সলভ করো, তাইলে হবে। দেখো 300 800 100 কাটাকাটি করলে 3, 3 আর এর সঙ্গে 4 গুণ করলে হবে 3 4 12 আর। আবার এই পাশে 100 400 কাটাকাটি করলে 4 4 5 20, 20 আর ইকুয়ালস টু 128। দেখো তো আর এর মান কত আসে? আর এর মান আসবে 20 আর 12 যোগ করে 32, মানে 32 আর সমান সমান 128। তাহলে পরবর্তী লাইনে 32টা সমান চিহ্নের এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, আর ভাগটা করলে কত হবে? 4 হবে। ঠিক আছে, তাহলে আমার মুনাফার হার ফাইনাল অ্যান্সার দেবো অতএব শতকরা মুনাফার হার 4%। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, পরবর্তী ম্যাথটা একটু লক্ষ্য করি আমরা। কি বলছে এখানে যে 4% হার মুনাফায়, মানে মুনাফার হার 4%। কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা। 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা, আগের অঙ্কে যেমন আমার দুইটা ক্ষেত্রে সরল মুনাফা ছিল, এখন কিন্তু আমার একটা ক্ষেত্রে সরল মুনাফা আর একটা ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, সরল মুনাফার সূত্র তো একটু আগেও দেখাইছি যে আই সমান সমান পিআরএন, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি জানো? চক্রবৃদ্ধি মুনাফার অ্যাকচুয়ালি সূত্র একটু তোমাদের হয়তো মনে নাই। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমি মূলত মুখস্থ রাখি। চক্রবৃদ্ধি মূলধন অথবা যেটারে আমরা সবৃদ্ধি মূলও বলি আদর কইরা। এখন সি, ওটারে আমরা সি দ্বারা প্রকাশ করি। সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই এন কিন্তু শুধুমাত্র 1 প্লাস আর এর উপরে, পি কিন্তু না। এই জন্য আমি এখানে একটা মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দিই, তাহলে মানে আলাদা করতে শুরু। পি গুণ আর 1 প্লাস আর এর উপরে টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা হলো আমার সবৃদ্ধি মূল অথবা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এখন আমার এখানে চাইছে চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, মূলধন মানেই তো মুনাফা আসল, তাই না? মুনাফা আসল থেকে আমি যদি আসলটা বিয়োগ করে দিই তাইলে আমি মুনাফা পাবো না বলো? জি ভাইয়া। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আসলে হলো সি মাইনাস পি। ঠিক আছে, মানে এই যে মুনাফা আসল থেকে আমি আসলটা বিয়োগ করে দেবো, তাইলেই আমি মুনাফা পাবো। তো সি এর জায়গায় তুমি এই জিনিসটা লিখবা যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা থেকে আমরা বিয়োগ করতেছি পি। পরবর্তী লাইনে পি যদি কমন নাও তাহলে ফাইনাল সূত্রটা দেখতে অনেকটা এমন হবে যে 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। যেহেতু পি কমন নিছে এই জন্য এখানে 1 আসছে। এই সূত্রটা আমরা ক্লাস 8-এ শিখছি, তোমাদের কি মনে পড়ে? মনে পড়ে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর সরল মুনাফার সূত্র তো এমনি সবার মনে থাকে, এটা মানে কেউই ভোলে না, সবাই পারে।
তাহলে 4% হার মুনাফায় কোনো টাকার, আচ্ছা ইকুয়েশনটা কেমন হবে বলো। আমি প্রথমে দুইটা ক্ষেত্রেই 2 বছরের, হ্যাঁ প্রথম ক্ষেত্রেও 2 বছর, দ্বিতীয় ক্ষেত্রেও 2 বছর, আবার দুইটা ক্ষেত্রেই মুনাফার হারও সেম 4%, 4%। বের করতে বলছে মূলধন, তাহলে মূলধনরে মনে করো ধরি মূলধন সমান সমান পি টাকা, ঠিক আছে। এখন ইকুয়েশন দুইটা আমরা একটু সাজাবো। ভালো কথা, এখানে কিন্তু একত্রে বলে নাই, বলছে কি পার্থক্য। আচ্ছা পার্থক্য মানে কি বিয়োগফল না? জি ভাইয়া। আমরা যখন বিয়োগ করি, হ্যাঁ যোগের সময় কিন্তু কোন সংখ্যা আগে লাগছো কোন সংখ্যা পরে লাগছো ওটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে। আমরা জানি যে আমরা সবসময় বিয়োগ করার সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করি, তাই না? জি ভাইয়া। এখন বলো চক্রবৃদ্ধি মুনাফা বড় নাকি সরল মুনাফা বড় হবে অ্যামাউন্টটা? চক্রবৃদ্ধি। অলওয়েজ চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু বড় হবে। এই জন্য আমি যখন চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 1 টাকা লিখবো, ওই সমীকরণে কিন্তু প্রথমে চক্রবৃদ্ধি মুনাফাটা লিখবো, তারপরে সেখান থেকে বিয়োগ করব সরল মুনাফা, ঠিক আছে। দেখো তো এই লাইনটা বুঝো কিনা। এই যে আমি লিখলাম এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা, এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা বিয়োগ করতেছি সরল মুনাফা। বিয়োগটা করলে যেহেতু আমাদের এই যে আর এন এগুলো পি পি আর এন প্রত্যেকটার ভ্যালুই কিন্তু সেম, উভয় ক্ষেত্রেই সেম, জাস্ট এটা একটা হলো সরল মুনাফা আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা, এই জন্য সূত্রটা আলাদা কিন্তু মানগুলো কিন্তু সেম, ঠিক আছে। যদি তুমি বিয়োগ করো তোমার হবে 1 টাকা। দেখো তো লাইনে কোনো সমস্যা আছে কিনা। এই লাইনটা একেবারে ওকে আছে। আচ্ছা ভালো কথা, দেখো এই যে এই পুরাটার মধ্যে পি আছে, আবার এই পুরাটার মধ্যেও কিন্তু পি আছে, আমি কিন্তু পি রে আরো এক দফায় কমন নিতে পারি, খেয়াল করছো তোমরা? তা তো ভাই কারণ কি দুইবার আছে। হ্যাঁ তাহলে কমন নিলে এরকম হয়, একদম ফাইনাল লাইন সমান সমান 1। তোমার লাগবে এই পি এর ভ্যালুটা বের করা, তাহলে তুমি এই প্রত্যেকটার ভ্যালু মানে বসাও, তাইলেই হবে। আচ্ছা এটাকে একদম ক্যালকুলেটরের মাধ্যমেই করা যায়। এই যে 1 প্লাস আর, আর এর মান কত? আর এর মান হলো গিয়ে 4। তোমরা আবার কেউ 1 যোগ 4 5 লেখা দিও না, ঠিক আছে। আর এর মান কিন্তু শুধু 4 না, আর এর মান মুনাফার হার হলো 4%, ঠিক আছে। তাহলে 4% মানে কি 1 প্লাস 4% মানে হলো গিয়া 4 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। 4কে 100 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তোমার ভাগফল হবে 0.04, 0.04। আর উপরে এন এর মান তো 2, যেহেতু 2 বছর, -1 মাইনাস আর এর ভ্যালু কত 4%, 4% মানেই হলো গিয়া এই যে 0.04। আবার দেখো 0.04, আচ্ছা প্রথম একটা লাইন লিখি, 0.04 এর সঙ্গে গুণাকার আছে এন, এন এর ভ্যালু হলো গিয়ে 2 ইকুয়ালস টু 1। আচ্ছা দেখো তো নেক্সট লাইন, এগুলো প্রত্যেকটা তোমরা বা লাগবে, ঠিক আছে, বা 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 1 আর এটা যদি তুমি যোগ করো তাহলে হবে 1.04। আর যদি তুমি একটু এখন ক্যালকুলেটর চাপ দাও, দেখো তো এই 1.04 এর স্কোয়ার কত হবে। ভ্যালু আসে 1.08, 1.0816, ঠিক আছে, -1 মাইনাস এই দুইটা গুণ করলে হবে 0.08। এখন তুমি যদি একটু ক্যালকুলেটর ইউজ করো তবে খুব ইজিলি দেখো তো বিয়োগ করলে কত হয়, -1 মাইনাস 0.08, আমার আসতেছে কত পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে 0.0016 ইকুয়ালস টু 1। তাহলে দেখো পি এর ভ্যালুটা কত আসে, এটার অন্য পাশে নিলে ভাগ হয়ে যাবে, 1কে ভাগ করবা জাস্ট ওইটা দিয়া, আসছে 625। আচ্ছা তাহলে পি এর ভ্যালু হলো 625, তাহলে আমার মূলধন কত টাকা 625 টাকা। এই ম্যাথে বোঝার বিষয় কি কি ছিল, যে পার্থক্য কোনটা আগে লাগবে আর কোনটা পরে লাগবা, ঠিক আছে। চক্রবৃদ্ধি মুনাফা আগে লিখছি আর সরল মুনাফাটা পরে লিখছি। আর সূত্র জানা লাগবে, যে সূত্র জানে না সে কিন্তু অঙ্কটা পারবে না, বা যদি ভুলভাল সূত্র বসায়, হ্যাঁ চক্রবৃদ্ধি মুনাফার জায়গায় যদি এই সূত্রটা না বসায়, যদি এই যে জাস্ট পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন এই সূত্র বসায়, তাহলে কিন্তু ওর অঙ্ক হবে না। প্রথমত সূত্র ঠিক বসাইতে হবে,
তারপর দেখতে হবে যে কোনটার মান আগে কোনটার মান পরে বসাইতে হবে, মানে কোনটা বড় কোনটা ছোট, এই বেসিকটা তার ক্লিয়ার থাকা লাগবে। ঠিক আছে, আর এরপর প্রত্যেকটা মান সঠিকভাবে বসাতে হবে। ও, আর সব থেকে মেজর বিষয় হলো এই যে মুনাফার হার 4%। হ্যাঁ, 4 না, কিন্তু এখানে আর এর জায়গায় কিন্তু আমরা 4 বসাইনি, আমরা 4% মানে 4/100 বসাইছি। এইটা হলো কি সব থেকে মানে ভুল করার একটা জায়গা আমি বলবো। তাহলে এই অঙ্কে কোনো সমস্যা আছে কারো? না ভাইয়া। আচ্ছা, 28 নাম্বার ম্যাথটা দেখো কি বলছে। এটা একটা ভালো ম্যাথ, ঠিক আছে, দুইভাবে করা যায়। প্রশ্নের অঙ্কের মাধ্যমে করতে পারি, আর একটা হচ্ছে একটু বীজগাণিতিক ইকুয়েশন টিকুয়েশন সূত্রের মাধ্যমে আর কি। দেখো প্রথমে সূত্রের মাধ্যমে দেখাই। কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা। তোমরা যদি এই কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ো, হ্যাঁ আমি তোমাকে কোশ্চেন করলাম, এই যে 460 টাকা এটা কি মুনাফা নাকি আসল? বলতে পারো কেউ? এই যে 460 টাকা এর পরিচয় কি? এটা তোমার মনে হইতে পারে পি প্রথম দর্শনে, কিন্তু আসলে তা না। দেখো বলছে কি, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ এত টাকা। মানে এই যে টাকাটা, এই টাকার মধ্যে আসল আছে প্লাস 3 বছরের মুনাফাও আছে। আর 3 বছরের মুনাফাটা কেমন মুনাফা, সরল নাকি চক্রবৃদ্ধি? সরল। তাহলে এখন বলো এই যে 460 টাকা এটা কি মুনাফা নাকি আসল? ভেরি গুড, এটা মুনাফা আসল দুইটাই। আর এই যে টাকাটা, এই যে 600 টাকা, এইটাও কিন্তু দেখো, এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা, মানে ওই আসল সেমই আছে। ঠিক আছে, ওই আসলের সঙ্গে তুমি যখন 3 বছরের মুনাফা অ্যাড করছো তুমি পাইছো 460 টাকা। আর তুমি যখন ওই সেম আসল ওই ব্যাংকে রাখছো, ঠিক আছে, ব্যাংকে এখানে রাখছে 3 বছর আর এখানে রাখতেছো 5 বছর, 5 বছরে রাখলে সরল মুনাফা সহ তোমার টাকা হয়ে গেছে 600 টাকা। বুঝছো? বুঝছি। তাহলে আমার মূলত এই টাকাটা কি, এটাও মুনাফা আসল, এইটাও মুনাফা আসল। এখন মুনাফা আসলের সূত্র হলো, সূত্রের প্রতিপাদনটা অনেকটা এমন যে আমার মুনাফা মুনাফা সমান সমান কি দেখো তো, মুনাফা সমান সমান কি, একটু আগের অঙ্কে কিন্তু আমরা লিখছি যে মুনাফা আই সমান সমান পি আর এন। তাহলে মুনাফা আসল কে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ সমান সমান কি হবে বলো দেখি? এ সমান সমান হবে, তুমি মুনাফার সঙ্গে আসলটা যোগ করতেছো, তাহলে মুনাফা আই আর আসল হলো পি। ঠিক আছে, আই আর পি যোগ করতে, তাহলে আই এর মান কত? পি আর এন। তাহলে তুমি আই এর জায়গায় পি আর এন বসাবা। ঠিক আছে, পি আর এন বসাও প্লাস পি। এবার কিন্তু এখান থেকে পিটা কমন যায়, পি যদি কমন যায় সূত্রটা হবে 1 প্লাস আর এন। হ্যাঁ, এই সূত্রটা কিন্তু অনেকটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রের মতোই, বাট ওইটা হলো উপরে এন আর এটাই আর এর সঙ্গে এন গুণাকারে আছে। এই সূত্রটা বুঝছো? এটা তো মুনাফা আসলের সূত্র, তোমরা অলরেডি এটা জানো, তাও আমি একবার দেখাই দিলাম। এখন এই সূত্র অনুসারে তাহলে বলো তো, এই যে প্রথম ক্ষেত্র, এই প্রথম ক্ষেত্রে আমি কি এই লাইনটা লিখতে পারি? আমার মুনাফা আসলের ভ্যালু কত? 460 টাকা, তাই না? তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমার মুনাফা আসল, আচ্ছা আমি কিন্তু আসলের মান জানি না, তাহলে আমি আসলের মান ধরি পি। ঠিক আছে, আবার আমি মুনাফার হারও জানি না, আমার এটাই মূলত বের করতে বলছে, এটা ধরলাম আর শুধু জানি আমি এন এর মান, যে এই প্রথম ক্ষেত্রে 3 বছর আর দ্বিতীয় ক্ষেত্রে 5 বছর। যেহেতু আমি প্রথম ক্ষেত্রে এখন করতেছি এই জন্য পি এর জায়গায় পি লিখলাম 1 প্লাস জাস্ট আর এর জায়গায় তো আরই লিখবো আর এন এর জায়গায় লিখবো 3, তাহলে 1 প্লাস 3 আর এই অ্যামাউন্টটা সমান সমান কত হবে বলো তো? এই মুনাফা আসলের মান হবে 460 টাকা, তাহলে ইকুয়ালস টু 460। এই যে আমি লাইনটা লিখছি, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আশা করি নাই। আর পরবর্তী যে শর্তটা তোমাকে দেওয়া হয়েছে এবং 5 বছরের সরল মুনাফা সহ এত টাকা, তাহলে 5 বছরের ক্ষেত্রে পি ইন্টু 1 প্লাস জাস্ট এন এর জায়গায় 5 হবে আর আর তো আর সমান সমান, আর অ্যামাউন্ট হবে কত? 600 টাকা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার এই যে দুইটা ইকুয়েশন থেকে আমার এখন দুটো অজানা রাশি অ্যাকচুয়ালি লাগবে, এবং আমার মূলত মুনাফার হারটা বের করতে বলছি। ঠিক আছে, এখন দেখো এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে হইলো যদি আমি 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করি। ঠিক আছে,
তাইলে একদম সব থেকে ইজি ওয়েতে আমরা মূলত অঙ্কটা সলভ করতে পারবো। কারণ যদি আমরা ভাগটা করি তাহলে পি আর পি কিন্তু কাটাকাটি চলে যাবে, তাহলে শুধুমাত্র একটাই অজানা রাশি মানে আর থাকবে, আর আমার তো আরই বের করা লাগবে, আমার তো পি বের করতে বলে না অঙ্কে। ঠিক আছে, এই জন্য তবে তোমরা যদি অন্যভাবে করো তাইলেও হবে, বাট একটু লং হবে, একটু বড় হবে। ঠিক আছে, এজন্য আমি সব থেকে সহজটা ফলো করতেছি যে 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দিয়া ভাগ করতেছি। এখন 1 নাম্বারকেও তুমি 2 নাম্বার দিয়ে ভাগ করতে পারতা, টোটালি আপ টু ইউ, একটা করলেই হয়। ঠিক আছে, আচ্ছা যদি ভাগটা আমরা এখন করি তাহলে কত হবে? বাম পাশে থাকবে উপরে 1 প্লাস 5 আর নিচে থাকবে 1 প্লাস 3 আর ইকুয়ালস টু এই পাশে থাকবে 600, এই পাশে থাকবে 460। এটা কাটাকাটি চলে যায়। এখন আমরা আড়াআড়ি গুণ করব। ঠিক আছে, আড়াআড়ি গুণটা যদি আমরা একবার করি, দাঁড়াও এটা একটু ছোট করে নিয়ে আগে লেখাগুলা। খেয়াল করো, আমরা আড়াআড়ি গুণ করতেছি। এখন আড়াআড়ি গুণ করলে দেখো 46 যোগ 46 আর 5 যদি আমরা গুণ করি তাহলে কত হয় একটু করো তো? 230 নাকি? 230 ভাইয়া। আচ্ছা, আর 60 যোগ 180 আর। এখন আমরা যদি এটা সমাধানটা করি, 230 আর থেকে 180 আর বিয়োগ করলে হবে 50 আর, আর 46 এই পাশে আসলে হবে বিয়োগ করলে হবে 14। তাহলে আর এর ভ্যালু কত আসে? 14 ডিভাইডেড বাই 50, দেখো তো ক্যালকুলেট করলে কত হয়? এত কম আসার তো কথা না, কোথাও কি ভুল করলাম অঙ্কটায়? মুনাফা আর এক সেকেন্ড নিতে পারবে। দাঁড়াও একটু দেখতে দাও অঙ্কটা। ভুল তো পাইতেছি না কোথাও। আচ্ছা অ্যান্সার কত হয় আর এর মান? একটু করে দেখো তো। 7 ডিভাইডেড বাই 25 কত? 0.28। ঠিক আছে, কত? 0.28। এটা হলো আমাদের একদম মুনাফার হার, যে অরিজিনাল ভ্যালুটা বের হয়েছে। বাট আমরা সাধারণত কি করি বলো তো? আমরা কিন্তু মুনাফার হারকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করি। ঠিক আছে, এ তো 0.28, যে কোনো সংখ্যাকে আমরা যদি পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে চাই কি করি? জাস্ট এরকম অনেকটা, দেখো লাইনটা এমন 0.28 ইন্টু 100। এখন বলো যে কোনো সংখ্যাকে আমরা কি ইচ্ছা মতো 100 দিয়ে গুণ করতে পারি? পারবো ভাইয়া। আমি কিভাবে পারবি কি বলো ভাই? যে কোনো সংখ্যা আছে, আমার মান হয়েছে এত, আমি এর 100 দিয়ে গুণ করতে পারবো? মান চেঞ্জ হয়ে যাবে না? আমি তো 100 দিয়ে গুণ করতে পারবো না। 100 দিয়ে সাপোজ আমি গুণ করলাম না, আমি এখন দেখো তো আমি কোনো চেঞ্জ করতেছি কিনা এই মানের। আচ্ছা এখন চেঞ্জ হচ্ছে। এই তুমি আচ্ছা একটু বলো তো, আমি এই যে প্রথমে 100 দিয়ে গুণ করছিলাম, সেই 100 দিয়ে গুণ করার তো আমার কোনো অধিকার নেই, তাই না? হুটহাট তুমি একটা মান তোমার আসছে, তুমি এমনি 100 দিয়ে কেমনে গুণ করো? তুমি 100 দিয়ে গুণ করতে পারবে না। এই জন্য আমি কি করছি, আমি 100 তো লিখছি, পাশে আবার লিখছি 1/100। তাহলে দেখো তো এই 100 কাটাকাটি হয়ে যায় কিনা? হ্যাঁ হবে তো। তাহলে আমি কি মানের কোনো চেঞ্জ করছি? মানের আমি চেঞ্জ করতে পারবো না। এখন আমি যে 1/100 লিখছি, এইটার মানই হইল পার্সেন্ট। ঠিক আছে, আমি যে 1/100 লিখছি ওইটার মানই হইল পার্সেন্ট। এভাবে তাহলে যে কোনো সংখ্যাকে আমি কিভাবে শতকরায় প্রকাশ করি? ওই সংখ্যার সাথে আমি জাস্ট 100% গুণ করি। এখন তুমি বলো 100% যে গুণ করি আমার মানের কি কোনো চেঞ্জ হয়? হবে। আরে কি বললা ভাই, মানের যাতে চেঞ্জ, আচ্ছা তুমি আউলাই গেছো। খেয়াল করো, এখানে 5 আছে, ঠিক আছে, তুমি যদি 5-এর সঙ্গে 100 গুণ করো এর কি মানের চেঞ্জ হবে? না হবে। কি বলতেছো, একটু মাথা খাটাও ভাই, এই ঠান্ডা, কুল ডাউন। আচ্ছা বুঝটা বলো, 5-এর সঙ্গে 100 গুণ করতেছো, বুঝটা বলো 5-এর সঙ্গে 100 গুণ করলে কি মান চেঞ্জ হবে নাকি হবে না? 500। মান চেঞ্জ হবে। আচ্ছা তাহলে এখন মান তো আমি চেঞ্জ করতে পারি না, মনে করো আমার অ্যান্সার আসছে 5, যাতে জিনিসটা আনচেঞ্জড অবস্থায় থাকে এর জন্য আমি এখানে 100 হুটহাট আনতে পারবো না।
তুমি 100 আন না, যদি এখানে আবার একটা 1/100 আনো, তাইলে কি মানের কোনো চেঞ্জ হবে? তাইলে কিন্তু আমার মানের কোনো চেঞ্জ হবে না, কারণ এই 100 আর এই 100 কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে, এখন এই যে আমি 1/100 আনছি, এই 1/100 মানেই হইল পার্সেন্ট। ঠিক আছে, 1/100 মানেই হইল পার্সেন্ট। এই পার্সেন্ট সমান সমান 100/1 এই লেখাপড়া তো আমরা ক্লাস 5-এ কইরা আসছি সম্ভবত। পার্সেন্টেজ মানেই হইল 100/1। তাহলে এই জন্য আমি যে 1/100 লিখছি, এই 1/100 জায়গায় আমি কি পার্সেন্ট সাইনটা দিতে পারি না? এই জন্য আমি বলি যে যে কোনো সংখ্যাকে আমি যদি শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে সেই সংখ্যার সাথে আমি কি করব, 100% গুণ করে দেব। ঠিক আছে, তাহলে এতে কি মানের কোনো চেঞ্জ হয়? আসলে প্রকৃতপক্ষে মানের কোনো চেঞ্জ হয় কিনা? না। প্রকৃতপক্ষে মানের কোনো চেঞ্জ হয় না, জাস্ট দেখতে একটু আলাদা মনে হয় আমাদের। ঠিক আছে, তাহলে 0.28 এটা সমান সমান হলো 28%। এটা বুঝতে আমাদের কোনো সমস্যা আছে? এখন বুঝছি। আচ্ছা, এটাই বেসিক ছিল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বেসিক, অনেকেই বোঝে না। তাহলে আমাদের এই এটার অ্যান্সার হবে অতএব শতকরা মুনাফার হার ইকুয়ালস টু 28%। অঙ্কটা বুঝছো সবাই? ছিল আরে হ্যাঁ বলো। 9টা 7 হয়েছে এখন। কটা বাজে? 9টা 7। আচ্ছা, 9টা 7 বাজছে, ব্যাপার না। এখানে আরেকটা প্রসেসর আমি তোমারে দেখাইতে চাইতেছি। হ্যাঁ, এটা একটু ইজিয়ার লাগতে পারে অনেকের কাছে সূত্রের থেকে। দেখে যেহেতু বলছে যে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ এত টাকা, তার মানে এই টাকাটার মধ্যে আমার আসল তো আছে, আসলের সাথে 3 বছরের মুনাফাও আছে। তাহলে আমি কিন্তু এইভাবে লিখতে পারি যে আসল প্লাস 3 বছরের মুনাফা সমান সমান 460 টাকা। ঠিক আছে, আবার এটা উপরের এটা লিখতে পারি আসল যোগ আসলের সাথে 5 বছরের মুনাফা অ্যাড করলে 600 টাকা হয়। তা আসল যোগ 5 বছরের মুনাফা সমান সমান 600 টাকা। এখন তুমি যদি এই যে এই দুইটা বিয়োগ করো, তাহলে কিন্তু আমার আসল বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এই আসল বিয়োগ হয়ে যাবে, আর থাকবে কি 5 বছরের মুনাফা থেকে তুমি যদি 3 বছরের মুনাফা বিয়োগ করো, তাহলে আমার থাকবে 2 বছরের মুনাফা, যার অ্যামাউন্ট হইলো বিয়োগটা করলে হবে 140 টাকা। তাহলে 2 বছরের মুনাফা যদি 140 টাকা হয়, 1 বছরের মুনাফা কত হবে? 70 টাকা না বলো? 140কে 2 দিয়ে ভাগ করলে 70 টাকা হয়। তো এই হলো 1 বছরের মুনাফা। এখন যদি তুমি 1 বছরের মুনাফা বের করতে পারো, সেই মুনাফার মান তুমি কিন্তু খুব ইজিলি এখানে বসাতে পারো। 1 বছরের মুনাফা 70 টাকা হইলে 3 বছরের মুনাফা কত হবে? 70 গুণ 3 মানে 210 টাকা। আর এইটা যদি 210 টাকা হয়, তাহলে আসলের মান কত হবে? 460 থেকে 210 বিয়োগ করো, ভ্যালু আসবে 250 টাকা। তাইলে আসলের মান কত? 250 টাকা। ঠিক আছে, আমি কিন্তু মুনাফাও বের করতে পারতেছি, আসলও বের করতে পারতেছি, বাট আমার বের করতে বলা হয়েছে কি মুনাফার হার, তাই না? এখন তাইলে মনে করো আই, এই যে 70 টাকা আমি পাইলাম কি মুনাফা, তাই না? মুনাফার সূত্র কি? সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি আর এন। তুমি জাস্ট আই এর জায়গায় 70 বসাও, হ্যাঁ, আসলের জায়গায় কত পাইলা 250 বসাও, আর এর মানটাই তো তুমি বের করবা, তাই না? আর পার্সেন্ট, তাহলে এই জন্য তুমি R/100 ধরে নাও। এই পাশে আমি যখন করছি এইখানে আমরা যদি আর এর জায়গায় মানে এখানে লিখতাম যে মুনাফার হার R%, তাইলে কিন্তু আমার এখানে কি অলরেডি 3R% মানে 3R ডিভাইডেড বাই 100, 5R ডিভাইডেড বাই 100 এই আকারে আমার সমীকরণগুলো আসতো। তাইলে আমার ডিরেক্টলি অ্যান্সারটা 28% আসতো, আমার কিন্তু 0.28 আসতো না। ঠিক আছে, আচ্ছা খেয়াল করি পি আর আর এন এর মান কত? এই যে 70 টাকা মুনাফা লেখছি, এটা কয় বছরের মুনাফা? 1 বছরের মুনাফা, এই জন্য এন এর মান কিন্তু 1। এখন এরপর তো তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে আর এর ভ্যালু আসবে 28%। ঠিক আছে, মানে দুইটাই আসলে সেম টাইপেরই। দেখো এখন তো এটা তোমাদের ডিসিশন ফাইনাল যে তোমরা কোন প্রক্রিয়ায় অঙ্কটা করতে চাইতেছো। ঠিক আছে, পারবা না? আচ্ছা ঠিক আছে, অঙ্কটা একটু ট্রিকি আছে। হ্যাঁ, এই যে ভাগটা করতে হয় এটা অনেকে বুঝবে না। আর যদি তুমি এই লাইনে যাইতে চাও তাহলে একটু বড় হবে আমার মনে হয়।
মানে এই যে প্রথমে তোমার 2 বছরের মুনাফা, সেখান থেকে 1 বছরের মুনাফা, তারপরে সেখান থেকে 3 বছরের মুনাফা বের কইরা, তারপরে আসলের মান বের করবা, তারপরে এই সূত্র খাটাবা, মানে এত কিছু মাথায় কাজ নাও করতে পারে। ঠিক আছে, 29 নাম্বারটা অঙ্কটা একদম ইজি। দেখি আজকে টার্গেট ছিল সব শেষ করানোর, কিন্তু সময় তো ভালোই পার হয়ে গেছে। আগামী দিন আমার প্রায় 33, 34, 35 তিনটা সৃজনশীল আছে। তাহলে আজকে কমপক্ষে আমার 29, 30 তো করা উচিত। 29, 30 আজকে কমপ্লিট করা লাগবে। খেয়াল করো 29-এ কি বলছে, যে শতকরা বার্ষিক 5 টাকা হার, মানে এই এতটুকু পয়রা আমি বুঝে গেছি আমার মুনাফার হার কত, 5%। আর এটা মুনাফাটা কেমন মুনাফা, সরল মুনাফা। দেখছো মানে অঙ্ক তোমার সাথে কথা বলতেছে, কিন্তু কত টাকা, কত টাকা, তার মানে সম্ভবত এটা আসল, আমি এখনো শিওর না, ফাইনাল এতটুকু পড়লে বুঝতে পারবো। 13 বছরে তোমার এন দেওয়া, স্ববৃদ্ধিমূল, এই স্ববৃদ্ধিমূল মানে কি, মুনাফা আসল না, মুনাফা আসল। যেহেতু এখানে সরল মুনাফা বলছে, তাহলে এটা কিন্তু আমার সূত্র অলরেডি জানায় যে এ দিয়ে যে আমরা প্রকাশ করি স্ববৃদ্ধিমূলের সূত্র কি, এ সমান সমান একটু আগে দেখাইছি পি ইন্টু 1+r(n), কেউ আবার টু দি পাওয়ার এন দিয়ে দিও না, 990 টাকা। ঠিক আছে, এখন আমরা আমাদের যে উপাত্তগুলো দেয়া আছে সেই উপাত্ত অনুসারে ইকুয়েশন সাজাবো। ঠিক আছে, যেহেতু আমার স্ববৃদ্ধিমূল 990 টাকা বলছে, তাইলে এই জিনিসটা সমান সমান 990 টাকা। এটা আমি প্রথমে লিখবো যে স্ববৃদ্ধিমূল পি ইন্টু 1+rn ইকুয়ালস টু 990 টাকা। এরপরে মনে করো লেখেন না যে দেওয়া আছে মুনাফার হার এত পার্সেন্ট, মুনাফার হার আর সমান সমান এত পার্সেন্ট, সময় এন সমান সমান 13 বছর। হ্যাঁ, এইসব কথা নিজেরা লেখা নেবা, আমি ডিরেক্টলি মান বসাই দিতেছি। পি এর মানই তো আমাদেরকে বের করতে বলছে, তাহলে পি হলো অজানা রাশি, 1 প্লাস আর এর ভ্যালু কত, 5 বসাবা না, আর এর ভ্যালু হলে গিয়ে 5%, মানে 5/100। 5কে 100 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার হবে 0.05। ঠিক আছে, আর এন এর মান কত, এন এর মান 13 বছর। এখন এই সমীকরণটা একটু সমাধান করো তো কষ্ট কইরা, কত হয় আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো এটা মুখে মুখেও করতে পারো, 13 সঙ্গে 5 গুণ করলে করো কত হয়, 13 সঙ্গে 5 গুণ করলে হয় 5×13 65, 0.65 হবে, যেহেতু 0.2 ঘর পাবে, তাহলে 0.65 এর সঙ্গে 1 যদি তুমি যোগ করো তাহলে হবে 1.65। এতটুকুতে আবার ক্যালকুলেটর আসলে লাগে, নাহলে একটু সময় যাবে। ক্যালকুলেটর ইউজ করো তো, 990-কে 1.65 দিয়ে একটু ভাগ করো কত হয়, চমৎকার একটা মান আসছে, 600 টাকা। তাহলে এইটাই কি আমাদের আসল না? জি ভাইয়া। এই অঙ্ক কিন্তু এমসিকিউর অঙ্ক, ঠিক আছে, বড় অঙ্ক জীবনেও আসবেন না তো সহজ। পরবর্তী ম্যাথটা থেকে একটু লক্ষ্য করি আমরা, বলছে কি যে শতকরা বার্ষিক 5 টাকা মুনাফা, শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায়, মানে আবার আমাদের কি দিয়ে দিছে, মুনাফার হার কত, 5%, মানে 5/100 অথবা 0.05। মুনাফায় কত টাকা, আমাদের কাছে আবার আসল চাইছে। 12 বছরে এন সময় দেওয়া আছে, স্ববৃদ্ধি মূল, তাহলে স্ববৃদ্ধি মূল মানে মুনাফা আসল, আবার এটা সেম টাইপের না পুরোপুরি। বাট একটা কথা কি জানো, এই অঙ্কে কিন্তু আমাদের সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা এরকম কোনো শব্দ ইউজ করে নাই। দেখো শতকরা এত হার মুনাফায় কত টাকা এত, দেখছো সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কিছুই বলে নাই। তো কিছুই না বললে সাধারণত আসলে আমরা সরল মুনাফা ধরে অঙ্কটা করি। তারপরেও আচ্ছা একটা কাজ করি, আমি অঙ্কটা করি, অ্যান্সারটা একটু বইয়ের সাথে মিলাও, যদি না হয় তাহলে বুঝবে এটা চক্রবৃদ্ধি মুনাফা ধরে করতে হবে। ঠিক আছে, পি ইন্টু, পি এর মান তো জানি না, পি ইন্টু 1 প্লাস আর এর মান হলো গিয়ে 0.05, এন এর মান হলো গিয়ে 12, তাহলে এটা যদি গুণ করো 5×12 = 60, মানে 0.6। আচ্ছা 6 ইকুয়ালস টু 1280 টাকা। তাহলে পি এর মান, একটু হাত চালাও ক্যালকুলেটারে, 1280-কে 1.6 দিয়ে একটু ভাগ করো, দেখো কত আসে। 800 টাকা। এখন একটু দেখো তো উত্তরমালায় বইয়ের মেলছে কিনা আমাদের অঙ্কটা।
মিলছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তার মানে তারা সরল মুনাফা ধরে অঙ্কটা করছে আমাদের, ঠিক আছে। 31 নাম্বার ম্যাথটা করি, আসলে সহজ তো, 31 পর্যন্তই আজকে থাকুক। আর 32টা তোমরা নিজেরাই পাবে, এগুলো কিন্তু সবই বাড়ির কাজ ছিল, ঠিক আছে। 32 নাম্বারটা তোমার পারা উচিত অবভিয়াসলি, কারণ এটা উদাহরণের একটা মানে হুবহু ম্যাথ আমরা করছি বলতে গেলে। আচ্ছা দেখি 31-এ কি বলছে, যে 5% হার মুনাফায়, মানে আমাদের মুনাফার হারটা বইলা দিছে 8,000 টাকার, মানে আমাকে আসল বইলা দিছে 3 বছরের, মানে আমাকে সময় বইলা দিছে, বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা, মানে আমার সরল মুনাফার সূত্র একবার ইউজ করা লাগবে, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ইউজ করে চক্রবৃদ্ধি মুনাফা একবার বের করা লাগবে। বের করার পর কি করতে বলছে, পার্থক্য নির্ণয় করো, মানে আমার বিয়োগ করতে হবে। এখন তুমি বলো তো, কমন সেন্স, এই যে বিয়োগটা করবা, তুমি কোনটা থেকে কোনটা বিয়োগ করবা? চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা বিয়োগ করবা। আচ্ছা একদম ডিরেক্টলি আমরা সূত্র লেখা ফেলাই। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি ছিল, একটু আগেও কিন্তু অঙ্ক করার সময় করছি, যে পি ইন্টু 1 প্লাস আর, কি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই না? এলো আমার চক্রবৃদ্ধি মুনাফা। আর সরল মুনাফা পি আর এন। একটা কাজ করে বুঝছো, যেহেতু এখানেও পি আছে, আমি ডিরেক্টলি আমি কমন নিছি, পি একেবারে কমন নিয়ে মাইনাস আর এন লেখা দিই। তোমরা তো এখন বুঝবা, কারণ আগের অঙ্কটাও করছি, তাই না? বুঝছো? ভালো কথা, এদিকে আবার সমান সমান চিহ্ন দিয়ে এই পাশে কিন্তু কিছু লেখার নাই, কারণ এখানে এটার মানই বের করতে বলছে, তোমার ইকুয়েশন এখানে খাটানো যাবে না। এখানে এটা এই জিনিসটার মান বের করবা, তোমার প্রত্যেকটা জিনিসের মান দেয়া আছে, জাস্ট বসাবা, তোমার অ্যান্সার বের হয়ে যাবে। আর ওই অঙ্কগুলাই কিন্তু কি, একটু আগে যে ম্যাথটা করছিলাম সেখানে কি পার্থক্য বলছিল 1 টাকা, মানে আমি সমান সমান দিয়ে এখানে 1 লিখতাম, আর চাইছিল কি এই যে কোনো যে আর এন পি, এই 3টা রাশির মধ্যে যে কোনো একটা রাশি আমাদের মান বের করতে বলা হয়েছিল, অজানা ছিল, ঠিক আছে। বাট এখানে সবই জানা, অজানা কেউ নাই। তাহলে মানগুলো আমরা একটু বসাই কষ্ট করে। পি এর মান কত, 8,000, 1 প্লাস আর, আর এর মান হলো গিয়া 0.05, তাহলে একের সঙ্গে যদি তুমি যোগ করো 1.05 হবে। 1.05 কিউব মাইনাস 1 মাইনাস আর এর ভ্যালু তো 0.05 আর এন এর মান 3, অর্থাৎ ক্যালকুলেট করলে হবে 0.15। এখন দেখো তো ক্যালকুলেটরে ডিরেক্ট 1.05 এর কিউবের মান কত, 1.15। ও বাবা, বিশাল ভ্যালু আসছে। সব কয়টাই আমরা তুলবো খাতায়, ঠিক আছে, কার্পণ্য করা যাবে না এই ক্ষেত্রে। 1.157625, এখান থেকে বিয়োগ করবা এই 1 আর 0.1 তো আমি একসাথে 1.15 লিখে দিই, ঠিক আছে। এরপরে 8,000, এখন এইটা থেকে আমরা 1.15 বিয়োগ করি, বিয়োগ করলে অ্যান্সার আসছে, তবে এত ছোট অ্যান্সার আসছে। আসছে কত জানো, আমার ক্যালকুলেটারে ডিরেক্ট শো করতেছে 61 ডিভাইডেড বাই 8,000, তাহলে 8,000 8,000 কাটাকাটি, দেখো তো এটার অ্যান্সার 61 কিনা, দেখলা? জাস্ট একটা নর্মাল সূত্র, আর সূত্র পারলেই কিন্তু আমি অঙ্কগুলো পারতেছি। এখন বলো, আজকে যে অঙ্কগুলো করালাম এগুলো কিছু কঠিন ছিল কিনা? বেশিরভাগই বেশিরভাগই কিন্তু সহজ ছিল নাকি? জি ভাই। তোমরা জাস্ট দেখো 28 নাম্বার ম্যাথটা একটা গোল দেবা, এই ম্যাথটা বারবার প্র্যাকটিস করতে হবে। 27 নাম্বার ম্যাথটাতেও দাগ দিলে দিতে পারো, 27 আর 28, ঠিক আছে। আর 25 নাম্বার ম্যাথটাও দাগ দাও, পাশে লেখা রাখো এমসিকিউর জন্য বারবার প্র্যাকটিস করবা। 24 নাম্বার সহজ ম্যাথ, জীবনেও পরীক্ষা দেবে না। আর 23 নাম্বার ম্যাথটা অবশ্যই বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে। তাহলে 23 27 28 এগুলো হলো গিয়া বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, সিকিউতে দিয়ে দিতে পারে। 22 নাম্বার এটা তোমরা পারবা আশা করি, আর 21 তো সহজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যা যা পড়ালাম, কার কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।